This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই মুর্শিদাবাদের দিকে নজর রাখতে হবে। গোটা রাজ্য জুড়ে ধর্ষণ খুনের ঘটনা নিয়ে যখন জোর চর্চা, জোর আন্দোলন, তখন মুর্শিদাবাদে আদালত থেকে ফেরার সময় ল ক্লার্ককে গণধর্ষণের চেষ্টার অভিযোগ ভরতপুরে। সূত্রের খবর, রবিবার সন্ধে আদালতের কাজ সেরে বাড়ি ফেরার পথে আক্রান্ত মহিলা ল ক্লার্ক। বিস্তারিত জানাবেন আমার সহকর্মী কৌশিক, আমার সঙ্গে রয়েছেন। কৌশিক, কি অভিযোগ? দেখো, যে অভিযোগটা উঠেছে সেটা কিন্তু গুরুতর। যে ল ক্লাস কাজ ছেড়ে বাড়ি যখন ফিরছিল কোর্ট থেকে, সেই সময় বাস থেকে নামার পর একটি সাইকেলে করে তিনি যাচ্ছিলেন। সেই সময় কিন্তু তিনজন তাকে রাস্তা আটকে ধরে এবং তাকে গণধর্ষণের চেষ্টা করে। সেই সময় একটি 4 চাকা গাড়ি আসে, কোনো রকমে প্রাণে বেঁচে যান বা সেই জায়গা থেকে, এবং তাকে উদ্ধার করে প্রথমে ভরতপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং সেখান থেকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে যেখানে প্রশ্ন উঠতে শুরু হচ্ছে যে সন্ধ্যার সময় তিনি যখন বাড়ি ফিরছিলেন, সেই সময় এত সাহস থেকে এবং নিরাপদ, সেটা কোথায় সন্ধ্যা লাগতে না লাগতে মেয়েরা যে সুরক্ষিত নয় সেটা কিন্তু কোথাও যেন আবার সামনে চলে আসছে এবং পুলিশ প্রশাসনের দিকে বারংবার আঙুল উঠছে। এর আগেও কিন্তু একাধিকবার তুমি যেমনটা বলছিলে একটু আগে, যে আরজিকর হোক বা পটাশপুর বা ফুলতলি, সর্বত্রই কিন্তু মেয়েদের যে নিরাপত্তা, একদম স্বাভাবিকভাবে এই ঘটনাও একটা প্রশ্ন তুলছে, কারণ সন্দেহ হয়নি তখনই তার উপর হামলা এবং কোথাও গণধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করছেন। কি অভিযোগ উঠছে, অভিযোগকারিনী কি বলছেন শুনবো। আমি যখন তালগ্রাম দিয়ে আসতাম ভরতপুর, ওরা আমাকে মাঝে মাঝে ডিস্টার্ব করতো। হ্যাঁ, ধস্তাধস্তি করেছিল, কানসুরাতে চড় মেরেছিল এবং ওদের হাতে একটা টর্চ লাইট ছিল, মাথার বাঁ সাইডে বেরিয়ে দিয়েছে। 3 জন গেছিলি, 2 জনের বাড়ি পাহাড়পাড়া আর একজনের বাড়ি পূর্বপাড়া। আজও হলো না জয়নগরের মৃত নাবালিকার দেহের ময়নাতদন্ত। পরিবারের আবেদন মেনে আগামীকাল কল্যাণী এইমসের বিশেষজ্ঞদের দিয়ে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বাবা মা চাইলে ভার্চুয়ালি পোস্টমর্টেম দেখতেও পারবেন বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি। পরিবারের দাবি ছিল কেন্দ্রীয় হাসপাতালে ময়নাতদন্ত হোক মেয়ের, সে কথা জানিয়ে পুলিশই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। পাশাপাশি পোস্টমর্টেমে দেরি হওয়ায় তদন্ত বিঘ্নিত হওয়ার আশঙ্কার কথাও আবেদনে জানিয়েছিলেন তারা। এইমসের বিশেষজ্ঞতা দিয়ে কল্যাণী জেএনএম হাসপাতালে ময়না তদন্তের নির্দেশ দেন বিচারপতি। এইমস কল্যাণীর যদি নেসেসারি ইনফ্রাস্ট্রাকচার এখনও অবধি ডেভেলপ না হয় পোস্টমর্টম করার, তাহলে এইমস কল্যাণীর থেকে অত্যন্ত নিকটে জেএনএম বলে একটি হসপিটাল আছে, সেই জেএনএম হসপিটালের সমস্ত ফেসিলিটি এইমস কল্যাণীর এন্টায়ার টিমটাকে দেওয়া হবে। সেখানে রাজ্যের কেউ থাকতে পারবে না, শুধু ইনফ্রাস্ট্রাকচারটা ইউজ করার জন্য এইমস কল্যাণীর থেকে জেএনএম হসপিটালে যাবে। হাইকোর্টের রায় নিয়ে কি বলবে? এটা যা হয়েছে এটা আমরা সন্তুষ্ট, রায় যা দিয়েছে। বারুইপুরে এসিজেএমকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে ময়না তদন্তের সময় উপস্থিত থাকার নির্দেশ দেয় আদালত। চাইলে মৃতার বাবা মা ভার্চুয়ালি ময়না তদন্তে সাক্ষী থাকতে পারেন বলেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট স্পষ্টই নির্দেশ দিল কেন্দ্রীয় ব্যবস্থাপনাতেই এই ময়না তদন্ত করা হবে। কল্যাণী এইমসের সেই পরিকাঠামো না থাকায় কল্যাণী এইমসের বিশেষজ্ঞরা পার্শ্ববর্তী জেএনএম হাসপাতালের পরিকাঠামোকে ব্যবহার করে এই ময়না তদন্ত করবেন এবং সেখানে উপস্থিত থাকবেন বারুইপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ভিডিওগ্রাফি করা হবে এবং ভার্চুয়ালি পরিবারের যদি ময়না তদন্ত উপস্থিত থাকতে চান বা দেখতে চান সে ব্যবস্থাও করা হবে, এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ক্যামেরায় অর্ঘের সঙ্গে সিজার, টিভি9 বাংলা। বিচার কোনো জাদুকাঠি নয়, এটা ধাপে ধাপে হয়। জয়নগর কাণ্ডের শুনানিতে এমনই মন্তব্য করল কলকাতা হাইকোর্ট।
বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মন্তব্য অনেকেই মনে করছেন তারা যাকে দোষী ভাবছেন তাকেই শাস্তি দিতে হবে। এটা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কাছে সবচেয়ে বড় সমস্যা। আরজি করে ঘটনার পর দ্রুত বিচার চেয়ে গোটা রাজ্যের নানা প্রান্তে পথে নেমেছে মানুষ। এই আবহে কলকাতা হাইকোর্টের বিচারপতির এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ধর্মতলার অনশন আন্দোলনে সামিল আরজিকর মেডিকেল কলেজের প্রতিনিধিরা অনশন শুরু করলেন। আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। অনশনকারীর সংখ্যা এখন 6 থেকে বেড়ে হলো 7। আমরা যে জায়গাটা বলে দিতে পেরেছি যে 9 তারিখের ঘটনায় প্রত্যক্ষ পরোক্ষভাবে এই 10 জনের যে তালিকা উঠে এসছে সেই তালিকাকে গভীরভাবে দেখার প্রয়োজন আছে। আজ দ্বিতীয় দিন এসে আরজিকর মেডিকেল কলেজের পক্ষ থেকে আমি ডাক্তার অনিকেত মাহাতো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরসের যে 10 দফা দাবি আছে সেই দাবিকে সামনে রেখে আজ থেকে আমরণ অনশনের কর্মসূচি আমি পালন করব। 1, 2, 3, 4, 5, 6 ডেডলাইন শেষ হওয়ার পর এই 6টি তক্তাপোষেই আমরণ অনশন শুরু করেছিলেন কলকাতা মেডিকেল কলেজ, এসএসকেএম, এনআরএস, কেপিসি, জুনিয়র চিকিৎসক পড়ুয়ারা। সেখানে যোগদান ছিল না আরজিকরের কোনো প্রতিনিধি সেখানে হাজির ছিলেন না। তৃতীয়ায় আরজিকরের প্রতিনিধি হিসেবে অনিকেত মাহাতো অনশনে যোগ দিলেন এবং সেই জন্য অনশন মঞ্চে 7 নম্বর যে বেড, সেই 7 নম্বর বেড এখানে পাতা হলো। অনিকেতের চারপাশে আরজিকরের চিকিৎসক পড়ুয়ারা রয়েছেন তার অনশন শুরুর দিনে। আর এই অনশনের যোগদান ঘিরে যে ঘটনাক্রমে এগুলো রবিবার সন্ধ্যা 7:30টার সময় অনিকেত মাহাতো অনশনে যোগ দেবেন, সেই জন্য এখানে আসেন। এরপর একটা দীর্ঘ জিবি হয়, 2 ঘন্টার উপরে একটা জিবি হয় যে আরজিকরের প্রতিনিধি হিসেবে অনিকেত মাহাতোই যোগ দেবেন কিনা। সেই আলোচনা শেষের পর যখন 9:45 নাগাদ সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিক ঘোষণার বিষয়টি স্থির হয়, তখনও চমক। সকালে কুলতলি গিয়েছিলেন দেবাশিস হালদার, পিঞ্জল নন্দরা কুলতলিতে নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াতে। কুলতলি থেকে তারা ফিরে আসার পর তারা সেই সময় ফিরে আসার পর আরও মিনিট 15 আলোচনা দেবাশিস হালদারের উপস্থিতিতে। সেই আলোচনার পর প্রথমে দেবাশিস হালদার, পরবর্তী ক্ষেত্রে অনিকেত মাহাতো ঘোষণা করেন যে তারা অনশনে যোগ দিচ্ছেন। আর এই সাংবাদিক বৈঠক যে শুরু হলো তার একেবারে সূচনা পর্বে কোনো রকম কোনো প্রশ্ন ছাড়াই দেবাশিস হালদার শুরুতেই যে দায়িত্ব তুলে নেন নিজের কাঁধে যে কেন একদিন পর অনিকেত মাহাতো অনশনে যোগ দিলেন, আমরণ অনশনে যোগ দিলেন। থ্রেড কালচার নিয়ে আরজিকর মেডিকেল কলেজে শনিবার বৈঠক ছিল, তার জন্যই একদিন দেরি হয়েছে, এমনটাই ব্যাখ্যা দিলেন দেবাশিস হালদার। আন্দোলনের এক মুখ একদিন পর অনশনে যোগ দিলেন, আরেক মুখ তার কারণ ব্যাখ্যা করলেন। অনিকেত মাহাতো একদিন পর যোগ দিলেন, তার কারণ ব্যাখ্যা করলেন দেবাশিস হালদার। তৃতীয়ায় জুনিয়র চিকিৎসকের আন্দোলনের মঞ্চে এই ফ্রেমটাই তাৎপর্যপূর্ণ হয়ে রইল। ক্যামেরায় সমর দাসের সঙ্গে সৌরভ দত্ত, টিভি 9 বাংলা, কলকাতা। অ্যাপ্রনে প্রতীকী রক্তের হাতের ছাপ। সেই অ্যাপ্রন পরেই সোমবার মেডিকেল কলেজগুলির ওপিডিতে কাজ করবেন জুনিয়র চিকিৎসকরা। তিলোত্তমাদের জন্য বিচার চেয়ে এভাবেই অভিনব প্রতিবাদে সামিল হচ্ছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। নিখোঁজ বধূর মৃতদেহ উদ্ধার হলো পূর্ব মেদিনীপুরের রামনগরে খাল থেকে। পরিবারের দাবি 3 দিন ধরে নিখোঁজ ছিলেন ওই মহিলা। রামনগর থানায় মিসিং ডায়েরি করা হয়। কিভাবে মৃত্যু খতিয়ে দেখছে রামনগর থানার পুলিশ।